জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে। যারা আমার চ্যানেলে আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং যারা নতুন আসছেন আপনাদের শ্রীচরণের শত সহস্র প্রণাম এবং সুস্বাগত। যারা আছেন সবসময় আমার সাথে, তাদের শ্রীচরণ তো আমার সবসময় প্রণাম থাকে। যাই হোক, আজকে খুব জটিল বলবো না, আবার একদম সহজও না, একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো যে এই শব্দব্রহ্ম, আসলে শব্দব্রহ্ম মূলত কি, এবং এই শব্দব্রহ্মের দ্বারায় কিভাবে আমাদের শারীরিক চিকিৎসা করা হয়, এবং কোন শব্দের দ্বারায় বা কোন মন্ত্রের দ্বারায় বা কোন বীজের দ্বারায়, যেটাই বলি না কেন, আমাদের কোন কোন রোগ ভালো হয়। এবং এই শব্দব্রহ্মের যে রহস্য, বর্তমান বিজ্ঞান যেটা গবেষণা করতেছেন, সেটা নিয়ে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। তো এখন আমরা জানি শব্দ থেরাপি আছে, বিভিন্ন ধরনের শব্দ থেরাপি, দিয়ে বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয়। আমরা যদি নেপালের দিকে লক্ষ্য করি এবং চীনের কিছু প্রদেশে লক্ষ্য করি, সেখানে দেখবেন বিভিন্ন ধরনের কি বলে ঘণ্টা বাঁধা থাকে এবং বানানো হয়, বা বিভিন্ন ধরনের যদি বলি পাতিলের মতো অনেক কিছু বানানো হয়। সেটার এক একটার এক এক ধরনের শব্দ, হয়। তো সেটার এক একটার এক এক ধরনের শব্দ হয়। এখন এই যে এক একটার এক এক ধরনের শব্দ হয়, এবং অনেক বাদ্যযন্ত্র আছে যেগুলোর আওয়াজ আমরা শুনতে ভালোবাসি, এবং অনেক বাদ্যযন্ত্র আছে যেগুলোর আওয়াজ আমরা শুনতে ভালোবাসি না, আমাদের ভালো লাগে না। কিছু বাদ্যযন্ত্র আছে যার আওয়াজ শুনলে আমরা উত্তেজিত হয়ে যাই, উগ্রভাব এসে যায়। আর কিছু বাদ্যের আওয়াজ যন্ত্র আছে যেগুলো শুনলে আমরা আনন্দিত বোধ করি এবং শান্তশিষ্ট লাগে। এর কারণ কি? এর মূল কারণ কি? শব্দ দ্বারা চিকিৎসা, বীজ দ্বারা চিকিৎসা বা মন্ত্র দ্বারা চিকিৎসা, যেটা বলেছি সেটা আমি বলবো। দেখুন, এর কারণ কি? এর কারণ হলো আমাদের মস্তিষ্কের যে নিউরন আছে, মস্তিষ্কে যে বিভিন্ন ধরনের লক্ষ লক্ষ কোষ আছে, তো এই যে বাহিরের শব্দ, সেটা কিন্তু আমরা যখনই শুনতে পাই, সেটা আমাদের মস্তিষ্কের ওই ধরনের নিউরনকে প্রভাবিত করে, ওই ধরনের কোষকে প্রভাবিত করে। যখন যে ধরনের আওয়াজ হয়, আমাদের মস্তিষ্কে সেই ধরনের কোষ আছে, সেই কোষকে প্রভাবিত করে। যখনই সেই কোষকে প্রভাবিত করে, সেটা যদি শত রজতম যে গুণের আওয়াজটাই হোক না কেন, সেই গুণটাকেই টানবে, শত শত গুণকেই টানবে, রজগুণকেই টানবে, তম গুণকেই টানবে। খেয়াল করবেন, আমাদের পৃথিবীতেও তামসিক মানুষের সাথে তামসিক মানুষই বেশি চলে, রাজসিক মানুষের সাথে রাজসিক মানুষই বেশি চলে, এবং সাত্ত্বিক মানুষের সাথে সাত্ত্বিক মানুষই বেশি চলে। যদিও সবাই সবাইয়ের সময় দেয়, কিন্তু এখানে কম বেশি আছে। সেম গুণের ক্ষেত্রেও শতগুণকেই টানবে বেশি, রজগুণকেই টানবে বেশি, এবং তমগুণকেই টানবে বেশি। এই শব্দের মাঝেও শত রজতম তিন ধরনের আওয়াজ আছে। যাই, সেই আওয়াজ আমাদের যখন মস্তিষ্কে যায়, তখন ওই আওয়াজের যে প্রক্রিয়া, যে কাজ, সেটা আমাদের মস্তিষ্কে ঘটতে থাকে, এই হলো প্রথম কথা। এখন কথা আসি, যেমন আমরা আমাদের বিভিন্ন পূজা প্রণালীতে আমরা ঢাক বাজাই। এখন ঢাক আসছে আপনার কি বলে, ঢাকের যে গোল, যেটার সাথে চামড়া লাগানো থাকে, আমি ওটার নাম জানি না, এখন টিন দিয়ে বানানো হয়। টিন দিয়ে বানানোটা এবং কাঠ দিয়ে যে ওপরের খোল উপরের যে খোলস বলা হয়, খোলসটা টিন দিয়ে বানানোটা এবং কাঠ দিয়ে বানানোটা, এটা কিন্তু আকাশ পাতাল তফাৎ, শব্দ তরঙ্গে আকাশ পাতাল তফাৎ। এবং চামড়াটা যদি গরুর চামড়া না দিয়ে অন্য চামড়া দেয়, সেক্ষেত্রেও শব্দের আওয়াজ আকাশ পাতাল তফাৎ হবে।
আপনারা খেয়াল করবেন, কাঁসার জিনিসে যদি আমি একটা বাড়ি দেই, তার শব্দ যত জোরেই হোক আমাদের কর্ণে লাগে না, আওয়াজ কিন্তু অনেক দূরে যায়। সেম টিনের জিনিসের উপরে একটা যদি বাড়ি দিই, যদি শব্দ আসতেও লাগে, শব্দ যদি মানে বাড়িটা যদি আসতেও লাগে, শব্দ যদি আসতেও হয়, তাহলে আপনাদের কর্ণে লাগে এবং বিরক্তিপূর্ণ হয়। আর কাঁসায় যদি বাড়ি দেওয়া হয় তাহলে সেটা অনেকক্ষণ ঝিম ধরে থাকে, মানে শব্দটা সে অনেকক্ষণ ধরে রাখতে পারে এবং ভাইব্রেশনও অনেক বেশি সৃষ্টি করে। যাদের অরিজিনাল কাঁসা আছে একটু বাড়ি দিয়ে দেখতেন। এখন এই যে ঢাক বাজাই, শঙ্খ বাজাই, উলুধ্বনি দেই, উলুধ্বনি দিই না, শঙ্খ বাজাই, ঢাক বাজাই, উলুধ্বনি দেই, এগুলো করি তো আমরা আমাদের সনাতন আচার অনুযায়ী। কেন করি? এখানেও শব্দ বিজ্ঞান, এখানেও শব্দ বিজ্ঞান, মানে শব্দ ব্রহ্মেরই কাজ করা হয়, শব্দ ব্রহ্মেরই কাজ করা হয়। সেটা কেমন? সেটা হলো ঢাক যখন আমরা বাজাই, মূলত ঢাক কেন বাজাই, কেন বাজাই এটা আদৌ কি মানে আমার তো একটা মানে গল্প মনে পড়ে যায় এখন। মানে কীরকম একটা গল্পটা একটু শোনেন, বলি। আমি একদিনকে বলেছিলাম, মানে এক বেচারায় কালী পূজা করতো, এক বেচারায় কালী পূজা করতো বংশগতভাবে কালী পূজা করতো। তো যেখানে কালী পূজা করতো সেখানে উনি পাঠা বলি দিতেন, যখন পাঠা বলি দিতেন তখন যেখানে মানে পাঠা বলি দেওয়া হতো সেখানে একটা লেবু গাছ ছিল। তাদের মানে তার ছেলেদেরকে বলতেন, এই লেবু গাছটা টেনে ধর, মানে লেবুর ডালটা টেনে ধরলে পরে উনি পাঠা বলি দিতেন, তো ওই ভদ্রলোক তো পরলোক চলে গেছেন, দেহত্যাগ করেছে। তো তার পরবর্তী জেনারেশন এখন পরের বছর যখন আসছে কালী পূজার সময়, তখন এক ভাই আরেক ভাইকে বলছে, মানে ওই লোকটাও মারা গেছে আর ওই লেবু গাছটাও মারা গেছে, এখন কালী পূজা করতে হবে, লেবু গাছ তো লাগবে, কারণ লেবু গাছ টান দিয়ে পাঠা বলি দিতে হয়, না তো কালী পূজা হবে না, কালী পূজা ঠিক মতো হবে না। তো আরেক ভাইকে বলতেছে, বাবা তো মারা গেছে, লেবু গাছটাও মারা গেছে, তো এখন তো একটা গাছ লাগবে, পূজা দেবো কী করে? তো এক ভাই বলছে, ঠিক আছে, বড় দেখে একটা গাছ কিনে নিয়ে আসো, বড় সড়ো একটা চারা কিনে নিয়ে আসো। তো বড় সড়ো একটা চারা কিনে এনে যেখানে পাঠা বলি দিতেন ওখানে এটাকে মানে বুনছে আর কি, বপন করছে। করার পরবর্তীতে তো এখন এক ভাই লেবু গাছের ডাল টেনে দিয়েছে, আরেক ভাই পাঠা বলি দিছে, মানে পূজা সম্পন্ন করলেন। যেহেতু লেবু গাছ টান না দিলে পূজা হয় না, তাই লেবু গাছ টেনে ধরেই পূজা সম্পন্ন করতে হলো, পাঠা বলি দিতে হলো। এখন ঘটনা হলো কি, আমাদের অবস্থা এরকম, আমরা দেখা দেখি সব কিছু করি, কিন্তু এর বিজ্ঞানটা কখনো খুঁজি না, এর বিজ্ঞানটাই কখনোই আমরা খুঁজি না। এখন উনি লেবু গাছটা কেন টান দিয়ে ধরতেন? তার নিঘুরে তো কেউ যায়নি, তার গভীরে তো কেউ যায়নি। উনি লেবু গাছটা এই জন্যই টান দিয়ে ধরতেন, লেবু গাছটা ছিল পুরানা, যথেষ্ট ভালো মানের একটা লেবু গাছ ছিল। যখন উনি দা দিয়ে কূপ মারতে যেতেন তখন লেবু গাছের ডাল ওই দায়ে বেজে যেত, বিধায় উনি ছেলেদেরকে বলতেন, লেবু গাছটা টান দিয়ে ধরলে উনি কূপটা মারতে পারতেন সুবিধা মতো, এবং তাতে পাঠা বলি হয়ে যেত। এখন ছেলেমেয়ে তো এটা কখনো বুঝেনি এবং বাপকে কখনো জিজ্ঞাসা করেনি যে লেবু গাছটা কেন টান দিয়ে ধরো, দেখে আসছে। তাই ওই রকমই আমাদের এখন অবস্থা, যে লেবু গাছ টান দিয়ে ধরেই পূজা করতে হবে, নতুবা পূজা হবে না, দেখা দেখি। এর গভীরে আমরা কেউ জানি না, এর বিজ্ঞানও খুঁজি না। তো এখন ঢাক কেন বাজাই, শঙ্খ কেন বাজাই, উলুধ্বনি কেন দেই? দেখে দেখে আমাদের ছেলেমেয়েদেরকে শেখাচ্ছি, তাই তারা শিখছে। তা এর বিজ্ঞান কখনো শেখানো হয় না, এর বিজ্ঞান কখনোই শেখানো হয় না। আমরা ঢাক এজন্যই বাজাই, আমরা জানি এই ব্রহ্মাণ্ড ভাইব্রেশনে চলে, ব্রহ্মাণ্ডের তরঙ্গ আছে, অনেক ধরনের তরঙ্গ, অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলো আমরা দেখতে পারি না, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এখন ঢাকের আওয়াজ যদি অরিজিনাল ঢাক হয়, এখন যেটা টিন দিয়ে বানাচ্ছে দেখা দেখি আওয়াজ হচ্ছে ওইরকম না, অরিজিনাল ঢাক হতে হবে। ঢাকের আওয়াজে এরকম একটা কম্পন সৃষ্টি হয়, এরকম একটা তরঙ্গ সৃষ্টি হয় যেগুলা বায়ুমণ্ডলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর, যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো সেগুলো মারা যায়। এর জন্য ঢাক বাজাই, বিজ্ঞান আছে। একই কাহিনী শঙ্খের ভিতরেও, এবং সেম উলুধ্বনিতেও। এখন দুর্গাপূজা আসলেই ঢাক বাজাই,
ঠিক আছে, আপনি দুর্গাপূজা ছাড়াও বাজান, কোনো সমস্যা নাই, এতে আপনার মঙ্গলই হবে। ঠিক আছে, তো এই হয়েছে শব্দ বিজ্ঞান বা শব্দ ব্রহ্ম। যেহেতু শব্দকে ব্রহ্ম বলা হয়েছে, নাদকে ব্রহ্ম বলা হয়েছে, অক্ষরকে ব্রহ্ম বলা হয়েছে, অক্ষর ব্রহ্ম, অক্ষর ব্রহ্ম না, শব্দ ব্রহ্ম না, নাদ ব্রহ্ম না, ব্রহ্ম মানে মূল বস্তু, মৌলিক জিনিস। যেহেতু শব্দকে ব্রহ্ম বলা হয়েছে, তাহলে ব্রহ্মে সকল শক্তি নিহিত আছে। এখন কোন শব্দের কি কাজ সেটা যদি আমি জানতে পারি, তাহলে এই শব্দ ব্রহ্ম দ্বারাও আমরা আমাদের অনেক চিকিৎসা করতে পারি। যেটা শব্দ ব্রহ্ম পরবর্তীতে টুকরা টুকরা আকারে বিভিন্ন মন্ত্রে বিভক্ত হয়েছে। মানে ওই এক একটা শক্তির যে এক একটা অক্ষর শব্দ থেকে যখন অক্ষরে রূপান্তরিত হলেন অক্ষর ব্রহ্ম হিসাবে, এই ব্রহ্ম তো শব্দ ব্রহ্ম থেকে, কারণ ওই শব্দটা উচ্চারণ করতে গেলে একটা অক্ষরের প্রয়োজন হয়, বাস জাস্ট রূপান্তর হয়ে গেলেন, শব্দ ব্রহ্ম অক্ষর ব্রহ্মে পরিণত হয়ে গেলেন, তো এখন কথা হইল যে এই একই ব্রহ্ম বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে আছেন। প্রাণকেও ব্রহ্ম বলা হয়, শব্দকেও ব্রহ্ম বলা হয়, শব্দ ব্রহ্ম, অক্ষর ব্রহ্ম, নাদ ব্রহ্ম, প্রাণ ব্রহ্ম। ঠিক আছে, যাই হোক, মোটামুটি বললে তো এই শব্দ ব্রহ্ম নিয়ে বললে তো আরও অনেক কিছু মানে বলা হয়। তো এখন এটা আমাদের যখন আমরা বিভিন্ন শব্দ উচ্চারণ করি তখন আমাদের মস্তিষ্কে যে তরঙ্গ আছে সেই তরঙ্গে প্রভাব ফেলে, আর কোনো কিছু ঘটলেই আমাদের মস্তিষ্কে সেটা কিন্তু প্রথমে বোঝে। তো ঘোরাতেই যখন আপনি শুরুতেই যখন যদি আপনি ওই যে আপনার একটা এফেক্টিভ মানে একটা যে কোনো বিষয়ের আপনার এফেক্ট মনে হবে যে এই এরকম আমি অসুস্থ বোধ করছি, এরকম লাগতেছে, শুরুতেই যদি আপনি ওই তরঙ্গটাকে আপনি আপনার মানে তরঙ্গের যে সাবলীল লীলা ছিল, মানে সাবলীল প্রচলন ছিল, সেখানে আনতে পারেন, তাহলে আপনি ওই অসুখ বিসুখ থেকে বাঁচতে পারেন। তো সেই বিষয়ে আমি বলছি। এখন আমরা শব্দ ক্লিম, রিম, হিরিম, গং, গাং, ওং, এম, অ্যাং বিভিন্ন ধরনের শুনে থাকি না? তো এগুলো আসলে বিজ্ঞান, বললামই তো এগুলো আসলে বিজ্ঞান। এখন কোন শব্দে কী ধরনের, আমি শর্টকাট করছি, এই নিয়ে ভিডিও দিতে গেলে অনেক বড় হবে, আমি পার্ট টু পার্ট দেওয়ার চেষ্টা করব, বিভিন্ন বিষয়ে পার্ট টু পার্ট দেওয়ার চেষ্টা করব। তো একটু লেগে থাকবেন, আর আপনাদের কাছে অনুরোধ এটাকে একটু গ্রো করে দেবেন। এখন বেদেও এই শব্দব্রহ্ম নিয়ে অনেক কথাবার্তা আছে। ঠিক আছে, এখন কোন মন্ত্র বা কোন অক্ষর বা কোন শব্দ যেটাই বলি না কেন কী কী ধরনের অসুখ বিসুখের কাজ করে থাকে সেটা আমি এখন একটু বলার চেষ্টা করব। তো কাং, পেটের যে সমস্যা আছে, পেটজনিত যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করে। কি? কাং বিষ, ক্রাং না কিন্তু কাং। গং বিষ, গং, গং না গং। গং বিষ আমাদের মলাশয় মানে মূত্র জাতীয় যে সমস্ত সমস্যা সেগুলোর সমাধান করে থাকে। সং বিষ মানে সং, এগুলা বাণী দোষ মানে কথাবার্তার দোষের সমান, স্বপ্ন দোষ, মহিলাদের গর্ভাশয়ে সম্বন্ধীয় যে সমস্ত প্রবলেমগুলো আছে এবং হার্নিয়াজনিত যে সমস্ত সম্বন্ধগুলো আছে তার জন্য উপকার করে থাকে। কি? সংবিষ। গং, কাম বাসনা নিয়ন্ত্রিত করে, কাম বাসনা নিয়ন্ত্রিত করে গং। এই গং মারণ, মোহন, উচ্চাটন এইখানেও ব্যবহার করে। এখন কথা হলো হ্যাঁ, এই বিষয়ে আমি একটা ভিডিও দেবো যে এই মন্ত্র আসলে দূর থেকে যে বিভিন্ন ধরনের বশীকরণ, উচ্চাটন, মারণ, স্তম্ভন যে প্রয়োগ করে এগুলো আসলে কিভাবে কাজ করে, কিভাবে কাজ করায়, এর বিশদ বিজ্ঞান নিয়ে পরবর্তী আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে কথায় কথা আসে, তো এটা মনে রাখেন। আমাকে আমি ভুলে গেলে বললেন, আমাকে কমেন্টস করেন যে দাদা এটি বলছিলেন। ডং বিষ,
ডং মানসিক শান্তি, যাদের মনে অনেক অশান্তি তারা ডং 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 করতে পারেন। এখন মূল কথা ভুলে গেছি। এখন এই যে প্রত্যেকটা শব্দ বা মন্ত্র বা আমি বীজ যেটা বলি না কেন বললাম, এর কিন্তু বলারও একটা লেভেল আছে, লেভেল অনুযায়ী যেটা শান্তির জন্য সেটা শান্তিভাবেই বলতে হবে, যেটা উগ্রর জন্য সেটা উগ্রভাবেই বলতে হবে। এই যে লেভেল শব্দের যে মানে হারমোনিয়াম স্কেল আছে না, স্কেল, এটারও স্কেল আছে, এই শব্দেরও স্কেল আছে, বিশ্বাস করেন বা না করেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখানেও স্কেল আছে, প্রত্যেকটা মন্ত্রের একটা স্কেল আছে। এর জন্য কখনো জোরে বললে বলে এত জোরে বলিস কেন, কখনো আস্তে বললে বলে এত আস্তে বলিস কেন। এই জন্য কোনো মানসিক বললে কীরকম কাজ করে, বেখরি বললে কীরকম কাজ করে, উচ্চভাবে বললে কীরকম কাজ করে, এর একটা স্কেল আছে। তো ওই স্কেল অনুযায়ী আপনার এগুলা জপতে হবে। তো এইখানে যেগুলো আমি বলছি এগুলো আপনার যে মানে রোগ আছে, আপনি আপনার রোগ অনুযায়ী নিজ থেকে বুঝে যাবেন যে আমার এটা এই স্কেলে জপা দরকার, এই স্কেলে জপা দরকার। তো যাই হোক, স্কেল নিয়ে যদি বলতে হয় তাহলে দেখি পরবর্তীতে সময়। এখন আপনাদের শুধু জানকারি দিচ্ছি, জেনে নিন, তারপর দেখি এই স্কেল সম্বন্ধে বলা যায় কিনা, কোনটা কতটুকু মাত্রায় জপতে হয়। তো ডং বিষ তো বললাম, এখন পং বিষ আমাদের ফুসফুস সম্বন্ধে যে সমস্ত সমস্যাগুলো আছে, তারপরে অর্শরোগ যাদের আছে, ঠিক আছে, এবং শ্বাস প্রশ্বাসের যাদের রোগ আছে, এগুলোর জন্য অনেক লাভদায়ক। এখন ভম বিষ কফ, মানসিক বিকার, মানে অনেকে আছেন যে মানে পারতে পারে না, তাদের দেহের কোষগুলো এরকম আছে যে বেশি বড় হয় না, মানে বমন যাদেরকে বলা হয়। আর জোড়ায় জোড়ায় যাদের ব্যথা থাকে, হাড়ের জোড়ায় জোড়ায় যাদের ব্যথা থাকে, সেটার জন্য অনেক উপকারী। সেই বীজের নাম কি? ভম। ইয়াম বীজ তো আপনারা জানেন, ইয়াম বীজ তো আপনারা খুব ভালো করে জানেন, যেহেতু চক্র সাধনা করেন, কুলকুণ্ঠিত সাধনা করেন। ইয়াম বীজ শুধু যদি জপে, তো যারা বাচ্চা আছে তাদের মন চঞ্চল না, বাচ্চাদেরকে যদি শেখান তার মন একাগ্রতা হয়ে যাবে, মন একাগ্র করার জন্য ইয়াম বীজ। রাম, পেটের অনেক সমস্যা, দেখেন রাম বীজের সাথে আপনার একটা চক্রের সম্বন্ধ আছে, মণিপুর চক্রের সম্বন্ধ আছে। তো মণিপুর চক্রের কাজ কি সেটা আমি পূর্বে বলেছি। এখানে দেখেন, এখানেও সেই জিনিসটাই আসছে। তো পেটের সমস্যার, শরীরের পিত্তজনিত যে সমস্ত রোগ হয়, এবং জ্বর হলে মানে তাপমাত্রা ওঠানামা করার জন্য রাম বীজ অনেক উপযোগী। লাম বীজ মহিলাদের অনিয়মিত প্রকৃতি ঘটে, বুঝতে পারছেন, মহিলাদের অনিয়মিত প্রকৃতি যদি ঘটে, সেই জন্য এই লাম বীজ অনেক উপকারী, এবং আলস্য দূর করে, এবং মহিলাদের অনেক গোপন রোগের কাজ এই লাম বীজ করে। যাদের অনিয়মিত ঋতুস্রাব তারা এই বীজ জপতে পারেন। আর এই বীজ জপার, প্রত্যেকটা বীজ জপারই আপনার যে তরঙ্গ আছে সেগুলো ইউটিউবে খুঁজলে পাবেন যে কোনটা কীভাবে জপতে হয়। যদি আমি নাও বলতে পারি কখনো, তো একটু ইউটিউবে খুঁজবেন, খুঁজলে দেখবেন যে প্রতিটা বীজ শুধু বললে ইউটিউবে ক্যাটকেট করে আসবে, এবং লিখবেন ওখানে যে এটার ফ্রিকুয়েন্সিটা কীরকম, কীভাবে জপতে হয়, তাহলে আপনি পাবেন। এখন আসলো মং বীজ। মা বোনদের স্তন সম্বন্ধে যে সমস্ত রোগ ব্যাধিগুলো আছে সেটা মং বীজ জপলে অনেক লাভদায়ক। থং বীজ, অনেক আছেন আমরা বিষণ্ণতায় ভুগি, বিষণ্ণতা, মানসিক বিকারগ্রস্ত, এইটা সেটা নানান ধরনের চিন্তা মস্তিষ্কে এসেই থাকে, তার জন্য অনেক উপকারী, এটা খুব লাভদায়ক। এখন আসুন এম বীজ। এম বা অ্যাং, কেউ অ্যাংও বলে থাকেন, কেউ এমও বলে থাকেন। বাতনাশক,
রক্তচাপ বাতজনিত যাদের সমস্যা আছে, রক্তচাপের সমস্যা যাদের আছে, রক্তের যে সমস্ত সমস্যাগুলোই আছে, রক্তজনিত যে সমস্ত রোগগুলো আছে সবগুলাই এই অ্যাং বীজ মানে অ্যাং শব্দ বা অ্যাং মন্ত্র যদি জপেন সেটা আপনার জন্য অনেক লাভদায়ক। দ্রোং, দ্রোং যারা কানের সমস্যা, যাদের কানের সমস্যা, ইভেন কানে কম শুনেন, তারা দ্রোং বীজ জপতে পারেন। রিম, কফজনিত যাদের সমস্যা আছে তারা রিম বীজ জপতে পারেন। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।